সাইমন রিং লুকিয়ে 2 দিন বাংলাদেশে থাকেন এবং সরজমিনে এই গণহত্যার অনেক তথ্য সংগ্রহ করেন। পশ্চাৎ দেশে লাঠি প্রবেশ করিয়ে চেক করা হয় যে পশ্চাৎ দেশে উনি কোনো কিছু নিয়ে যাচ্ছেন কিনা। ঢাকা শহরে ওই রাতে 7,000-এর উপরে মানুষ মারা গেছে 25শে মার্চ। আমার যেটা কৌতূহল জাগতেছে যে শুরুর দিকে একদম শুরুর দিকে এখানে যে গণহত্যা চলতেছে এরকম রিপোর্ট কারা করছিল আর কি? ওকে, মানে বিদেশিদের মধ্যে ইন্টারেস্টিং। আমরা 2টা রিপোর্টের আলাপ করতে পারি। প্রথমত আমি অবশ্যই আলাপ করব সাইমন রিং এর কথা। আচ্ছা, সাইমন রিং এতই সাহসী একজন সাংবাদিক ছিলেন যে 71-এ যখন অধিকাংশ সাংবাদিকদেরকে এক্সপেল করা হয় বাংলাদেশ থেকে, 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে সমস্ত সাংবাদিকরা বন্দী ছিলেন ইন্টারকন্টিনেন্টালে। তারপর সেখান থেকে সমস্ত বিদেশি সাংবাদিকদেরকে জোর করে বিমানে করে দেশ থেকে বের করে দেওয়া হয়। সাইমন রিং লুকিয়ে 2 দিন বাংলাদেশে থাকেন এবং সরজমিনে এই গণহত্যার অনেক তথ্য সংগ্রহ করেন। আচ্ছা, এই সাইমন রিং এর আলাপটা শুরুতে আমি একটু বলতে চাই যে কি 71-এর সময় উনি ছিলেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী নমপেনে। আচ্ছা, তো সেইখানে লন্ডন থেকে তাকে ফোন করে বলা হলো যে কি পূর্ব পাকিস্তানের পরিস্থিতি উত্তপ্ত, তোমার সেখানে যাইতে হবে। 6 মার্চ উনি বাংলাদেশে আসেন। আচ্ছা, 7 মার্চের ভাষণ উনি সরাসরি শোনেন এবং ওই উত্তপ্ত পরিস্থিতির পুরাটাই উনি কভার করতে থাকেন। তো এই দ্য ডেইলি টেলিগ্রাফের হয়ে তিনি তখন কাজ করতেছিলেন। তো 25শে মার্চের গণহত্যার সময় পাকিস্তানি মেজর সিদ্দিক সালেক তখন এই দায়িত্বে ছিলেন এই সাংবাদিকদেরকে এক্সপেল করার কাজটা। আচ্ছা, তো ইন্টারকন্টিনেন্টালে উনি যেটা করলেন, উনি লুকায়ে গেলেন, মানে হোটেলের একজন ছেলের হোটেল বয়ের সহায়তা নিয়ে উনি 36 ঘন্টা এই ইন্টারকন্টিনেন্টালেই বিভিন্নভাবে এদিক ওদিক করে লুকায়ে থাকলেন আর কি। হোটেলের লবিতে, ছাদে, বারে, কিচেনে, মানে সেটা আরেকটা স্টোরি আর কি। এবং সেইখানেই ওই বাঙালি ছেলেটাই ওনাকে বাংলাদেশের পরিস্থিতিটা বোঝানোর জন্য বাইরে করে নিয়ে আসে। আরেক সাংবাদিক তার সাথে। তো উনি ঢাকা ইউনিভার্সিটির এই এখনকার সার্জন জহুরুল হক হলে, যেটা তখন ছিল ইকবাল হল, সেখানে গিয়ে মানুষের লাশ দেখতে পায়, ছাত্রদের লাশ, সেটা পুড়ায় ফেলা হচ্ছে, সেটা উনি দেখতে পান। তারপরে উনি রাজারবাগ পুলিশ লাইনের শত শত যে পুলিশের লাশ সেটা দেখতে পান, ট্রাকে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে ওটা দেখতে পান। এমনকি উনি যে ছাত্র এবং ছাত্রীদের উপরে বিভিন্নভাবে নির্মম মানে নির্যাতন করা হচ্ছিল, মানে যেটা বলার অযোগ্য, সেগুলা উনি প্রত্যক্ষ করেন। কিন্তু এক পর্যায়ে তিনি ধরা পড়ে যান। আচ্ছা, সাইমন রিং পাকিস্তানি আর্মির কাছে, এবং উনি হচ্ছেন যে ব্রিটিশ হাই কমিশনের সহায়তায় বাংলাদেশ ছাড়েন আর কি আলটিমেটলি। মানে ওনাকে এখান থেকে ট্রান্সফার করা হয়। কিন্তু সেইখানেও হয় আরেক বিপত্তি। উনি যখন এয়ারপোর্টে ওনাকে এবং ওনার ফটোগ্রাফারকে ধরে এমন ভাবে তল্লাশি করা হয়, ওনাকে সম্পূর্ণ উলঙ্গ করে, এমনকি মানে যাতে কোনো ডকুমেন্ট পশ্চাৎ দেশে লাঠি প্রবেশ করিয়ে চেক করা হয় যে পশ্চাৎ দেশে উনি কোনো কিছু নিয়ে যাচ্ছেন কিনা। সমস্ত কাগজ, ছবি সবকিছু উনি ফেলে আসেন, শুধুমাত্র একটা নোটবুক, যেই নোটবুকে উনি কিছু ডকুমেন্ট রাখতে পারছিলেন আর কি। সেই নোটবুকের যে ডকুমেন্ট, সেটা নিয়েই দ্য ডেইলি টেলিগ্রাফ 30শে মার্চ প্রতিবেদন প্রকাশ করে, ট্যাঙ্ক ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান। এবং সেই প্রতিবেদন উনি বলেন ঢাকা শহরে ওই রাতে 7,000-এর উপরে মানুষ মারা গেছে 25শে মার্চ। তো উনি ওনার দেখায় যেটা বলতেছেন, এবং উনি বারবারই বলতেছেন যে এখানে রিপোর্টারদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কিন্তু তার ওই একটা খবর বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিদেশিদের টনক নড়ায় দেয় এবং বিশ্বব্যাপী এই রিপোর্টটা আলোড়ন সৃষ্টি করে। প্রতিবেদনের শুরুতে উনি বলতেছেন যে কি আল্লাহর নামে আর অখণ্ড পাকিস্তান রক্ষার অজুহাতে ঢাকা আজ একটা ধ্বংসপ্রাপ্ত ও সন্ত্রস্ত নগর। পাকিস্তানি সৈন্যরা ঠান্ডা মাথায় টানা 24 ঘন্টা গোলাবর্ষণের পর এই নগরে অবশিষ্ট আর কিছুই নেই। তো আমার কথা হচ্ছে যে মানে আজকে যখন আমরা মুক্তিযুদ্ধকে খাটো করতে চাই যে কিছুই হয় নাই, 2000 মানুষ মারা গেছে, তখন এই সাইমন রিং এর একটা প্রতিবেদনে এই চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এক্স্যাক্টলি।